পলাশীর যুদ্ধের পরবর্তী সময়ে বাংলার রাজনীতিতে নিজেদের আধিপত্য সুনিশ্চিত করার পর অর্থলোলুপ ও সুবিধালোভী ইংরেজ বণিক তথা ইস্ট ইন্ডিয়া কোম্পানির আধিকারিকদের অরাজকতা দিন দিন বাড়তে থাকে। এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে মির্জাফর ওলন্দাজদের সঙ্গে গোপন আঁতাত তৈরি করলে তৎকালীন গভর্নর ভিনসিটার্ট ও হলওয়েল বিনা রক্তক্ষয়ে মির্জাফরকে সিংহাসনচ্যুত করেন এবং ১৭৬০ সালের অক্টোবরে মীর কাসিমকে বাংলার মসনদে বসান। এই অপমানজনক ক্রীড়ার বিনিময়ে ইংরেজরা মীর কাসিমের থেকে উপঢৌকন হিসেবে লাভ করেন ২ লক্ষ পাউন্ড অর্থ এবং সর্বোপরি বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রাম জেলার রাজস্ব আদায়ের অধিকার। তবুও কি স্বাধীনভাবে নবাবী প্রতিস্থাপন করতে পেরেছিলেন মীর কাসিম? ১৭৫৭ খ্রিস্টাব্দে পলাশীর যুদ্ধ এবং ১৭৬৪ খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের মধ্যে ব্যবধান ছিল মাত্র ৭ বছর। কিন্তু এই ৭ বছরের মধ্যে সুবা বাংলার একদা ভূতপূর্ব নবাব আলীবর্দী খানের উক্তি সত্য প্রমাণিত হতে চলেছিল। আলীবর্দী বলেছিলেন, ওই যে দেখেছ ঘাসে ঢাকা ময়দান, ওতে যদি আগুন লাগাও তবে কিছুতে তা আটকাবে না, তবে যে আগুন গহরায় শুরু হয়েছে তা ডাঙায় উঠে এলে আটকায় এমন বাহাদুর কে আছে? এই আগুনের লেলিহান শিখা নিহিত ছিল ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক মুনাফা লাভের আকাঙ্ক্ষার মধ্যে। পলাশীর বিপ্লবের পর যে বিপুল পরিমাণ অর্থ যোগানের বোঝা বাংলার পুরাতন সমাজকে বইতে হয়েছিল তা খুব বেশি দিন চলেনি। সুবা বাংলার তখ্ত মুবারকে একজন নবাব রইলেন বটে, তবে দরবারে সব ওমরাহরা জানতেন নবাবী শাসনযন্ত্র ক্রমশ অচল হতে বসেছে এবং নবাব স্বয়ং ইংরেজদের ঠুটো জগন্নাথে পরিণত হয়েছেন। কোম্পানির তাবেদারি করে বাংলার সিংহাসনে আসীন হলেও স্বাধীন চেতা মীর কাসিম ভালোই জানতেন ইংরেজ আধিপত্যের ঘেরাটোপ থেকে বেরিয়ে স্বাধীনভাবে নবাবি করতে চাইলে রাজধানী মুঙ্গেরে স্থানান্তর করা এবং রাজস্ব ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে কপর্দক শূন্য রাজকোষের হাল ফেরানো অত্যন্ত গুরুত্বপূর্ণ। অপরদিকে সেনাবাহিনীর শক্তি বৃদ্ধিতেও তিনি প্রবলভাবে দৃষ্টি দেন। ইংরেজদের চরিত্র সম্বন্ধে পূর্ব অবগত মীর কাসিম হয়তো সত্যিই আশঙ্কা করেছিলেন কোনো ভয়ঙ্কর ভবিষ্যতের। এবার আমরা দৃষ্টি ফেরাবো উত্তর ভারতের দিকে। অষ্টাদশ শতকের মধ্যভাগ মানে মোগল সাম্রাজ্যের অবক্ষয়ের কাল। দিল্লির মোগল দরবারের রাজনীতিতে বাদশাহরা প্রতীকী প্রধানে পরিণত হয়েছেন এবং ওয়াজির বা প্রধানমন্ত্রী এখন সর্বেসর্বা। শাহজাদা আলী গৌহরকে আমরা এই পর্বে দেখতে পাই মোগল ওয়াজিরের হাতে পর্যুদস্ত হতে। কারারোধ এড়াতে তিনি মারাঠা সর্দার হোলকারের কাছেও আশ্রয় গ্রহণ করেন। স্মরণে রাখতে হবে, এই সময় মোগলরা আফগান আক্রমণে বিধ্বস্ত ছিল। উপরন্তু রহিলা নবাব নাজিব উদ্দৌলা এবং অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা আহমদ শাহ আবদানিকে সমর্থন করেছিলেন। সুজাউদ্দৌলা শাহজাদা গৌহরকে সুবা বাংলা দখলের পরামর্শ দেন। ১৭৫৯ এর ডিসেম্বর মাসে মোগল সম্রাট দ্বিতীয় আলমগীরের মৃত্যুর পর গৌহর নিজেকে মোগল বাদশাহ হিসেবে দাবি করেন। বিহারের রেওয়াতে একটি ক্ষুদ্র জমিদারিতে তিনি অস্থায়ীভাবে সিংহাসনারোহণ করেন। এখান থেকেই পার্শ্ববর্তী অঞ্চলে ফরমান পাঠানো হয়েছিল। বাংলার নবাবকেও বার্তা পাঠানো হয়, তবে গভর্নর ভ্যানসিটার্ট কোনো প্রত্যুত্তর পাঠাননি। এই বলে যে দিল্লির ওয়াজিরের কাছ থেকে তিনি কোনো নির্দেশ পাননি। সিংহাসনারোহণের পর দ্বিতীয় শাহ আলম নাম নিয়ে আলী গৌহর অযোধ্যার নবাব সুজাউদ্দৌলাকে ওয়াজির নিযুক্ত করেন। উক্ত সমারোহে মীর কাসিম নবাবের নামে খুতবা পাঠ করেন। এটা ছিল মীর কাসিমের ১৭৬৩ সালে বাংলা ছেড়ে পালাবার ২ বছর আগের ঘটনা। কোম্পানিকে বাদশাহ নায়েব সুবাদার
বা ডেপুটি গভর্নর হিসেবে গ্রহণ করেছিলেন। এমনও হয়েছে বৈধ নবাবের দ্বারা পেশকশ বাদশাহের কাছে না পৌঁছনোয় খিলাতও পাঠানো সম্ভবপর হয়ে ওঠেনি। ইতিমধ্যে মীর কাসিম কোষাগার থেকে অর্থ এনে নজরানা হিসাবে জমা করলে নিজের নবাবী অভিধা পাকা করে নিতে পারতেন। সোনাল সিং এর গবেষণা থেকে আমরা দেখি স্বীকৃতি দানের বিষয়টি ক্রমশই আনুষ্ঠানিক হয়ে পড়ছিল। শাহ আলম যে বাংলার দেওয়ানি বিনামূল্যের উপহার হিসেবে কোম্পানিকে দান করেন, তার উপর বাদশাহর কার্যকরী কোনো নিয়ন্ত্রণ বহুদিন যাবতই ছিল না। 1772-এ দিল্লি ফেরবার সময় শাহ আলমকে কোম্পানি সহায়তা না করায় মারাঠাদের সহায়তায় তাকে ফিরতে হয়েছিল। বাদশাহ কর্তৃক ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে পূর্ব প্রদত্ত নিঃশুল্ক বাণিজ্য ফরমান, দস্তকপত্রের যথেচ্ছ অবৈধ ব্যবহার সৎ বাঙালি ব্যবসায়ীদের পক্ষে ক্ষতিকারক সাব্যস্ত হলে মীর কাসিম সকল ব্যবসায়ীদের উপর থেকেই বাণিজ্য কর মকুব করে দেন। এই সমতা ইংরেজরা মেনে নিতে না পারায় তৈরি হয় ইংরেজদের সঙ্গে মীর কাসিমের ঐতিহাসিক বক্সারের যুদ্ধের পটভূমি। 1760 সালের অক্টোবর মাসে আমরা দেখি মীর কাসিম ইংরেজদের সহায়তায় শ্বশুর মির্জাফরকে হটিয়ে নিজের মসনদে বসছেন, কিন্তু তিনি কোম্পানির সাহেবদের বেসরকারি বাণিজ্যে একেবারে নিরঙ্কুশ হয়ে ওঠার ঘটনাটিকে মেনে নিতে পারেননি। কয়েক বছর ধরে বাংলার গ্রামগঞ্জে যা দেখা যায় তা হলো ইংরেজ বণিকেরা রাতারাতি নবাব বনবার ধান্দায় জোর করে পরগনায় পরগনায় একচেটিয়া কারবার ফাঁদছিল। প্রধানত নুন, পান, সুপারির ওপর শুল্ককে কেন্দ্র করে নবাবের সঙ্গে কোম্পানির বিরোধ চরমে ওঠে। মীর কাসিম ইংরেজ বণিকদের অবাধ কুটিস্থাপন, দস্তকের অপব্যবহারের প্রতিবাদ করায় তাকে মসনদ ছাড়তে হয়। ইংরেজরা মির্জাফরকে 23 জুলাই 1763 পুনরায় মুর্শিদাবাদের মসনদে এনে বসায়। বিতাড়িত নবাব মির্জাফর ওই বছরের ডিসেম্বর মাসে অযোধ্যা পালিয়ে যান। উচ্চাকাঙ্ক্ষী নবাব মীর কাসিম না পেরেছিলেন প্রাইভেট ব্যবসায়ীদের বাগে আনতে, আর না পেরেছিলেন নবাবী সেনাবাহিনীকে ঢেলে সাজাতে। তবে মীর কাসিমের উচ্চাশার প্রমাণ আমরা পাই তার উত্তরের জোট গঠনের মধ্য দিয়ে। ইতিমধ্যে মুর্শিদাবাদে একটি ঘটনা ঘটে। মীর কাসিমের বিরুদ্ধ দলের এক ইংরেজ অফিসার খুন হন। মেজর অ্যাডামের মতে ইনি ছিলেন মেজর অ্যামিয়ট। গভর্নর ভ্যান্সিটাটের সঙ্গে নবাবের সংঘর্ষ আসন্ন হয়ে পড়ে। মরিয়া হয়ে নবাব সাহায্য চাইতে ছোটেন উত্তর ভারতের নরবরে রাজাদের কাছে। 1763 সালে পাটনায় প্রথম ইংরেজ বাহিনী অতর্কিত আক্রমণ চালিয়ে যুদ্ধ ঘোষণা করে। এরপর ক্রমান্বয়ে কাটোয়া, মুর্শিদাবাদ, গিরিয়া, সুতি, উদয়নালা ও মুঙ্গেরের যুদ্ধে পরাজিত হয়ে আত্মবিশ্বাসীন মসনদহারা মীর কাসিম অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা ও মুঘল বাদশাহ দ্বিতীয় শাহ আলমের সঙ্গে সন্ধি স্থাপন করে 1764 সালের 22 অক্টোবর বিহারের বক্সারের প্রান্তরে যুদ্ধে অবতীর্ণ হন, যা ইতিহাসে বক্সারের যুদ্ধরূপে খ্যাত। এ বিষয়ে কোনো দ্বিমত নেই যে বাদশাহ 3 বার বিহার হয়ে বাংলা আক্রমণের চেষ্টা করেছিলেন। 1764-তে আরও একবার সুযোগ আসে বক্সারের যুদ্ধের মধ্য দিয়ে। সারা উত্তর ভারত জুড়ে তখন কোম্পানির অভিসন্ধি নিয়ে রাজাদের মনে ভয়ানক দুশ্চিন্তা চলছে। 1763 ডিসেম্বর মাস থেকেই মীর কাসিম জোট বাঁধার কাজ শুরু করেছিলেন। সুজাউদ্দৌলা বিহারের কোষাগার ও 3 কোটি টাকার বিনিময়ে যুদ্ধে যোগ দিতে রাজি হলেন। এর মধ্য দিয়েই বেজে ওঠে বক্সারের যুদ্ধের দামামা। ত্রিশঙ্কু এই সন্ধির প্রায় 40,000 সেনাবাহিনী কিভাবে হেক্টর মানরোর মাত্র 18,000 সেনাবাহিনীর কাছে হেরে যেতে লাগল। অযোধ্যার নবাব সুজাউদ্দৌল্লার মন্ত্রী মহারাজ বেনি বাহাদুরের বিশ্বাসঘাতকতা এবং সম্রাটের দিওয়ান
শেতাব রায়ের কূটকৌশল কি পলাশীর যুদ্ধেরই পুনরাবৃত্তি ঘটালো? বক্সারের যুদ্ধের দিনের বিবরণ হিসেবে যা জানা যায় তা এই রকম: 1764 সালের 23শে অক্টোবর চূড়ান্ত যুদ্ধের আগে থেকেই দুই পক্ষ সৈন্য সমাবেশ করতে শুরু করে। মীর কাসিম ইতিমধ্যে মুর্শিদাবাদ থেকে মুঙ্গেরে রাজধানী স্থানান্তরিত করেছিলেন। কোম্পানির সৈন্যের আদলে তিনি তাঁর বাহিনীর পাশ্চাত্যকরণ করেছিলেন। গুরগিন খান এবং সম্প্রে ছিল তার আর্মেনীয় ও জার্মান ভাড়াটে সৈন্য। গুরগিন খান মুঙ্গেরে তোপ প্রস্তুতির জন্য বারুদের কারখানা স্থাপন করেছিলেন। মীর কাসিম নতুন যুদ্ধের কলাকৌশল গ্রহণ করলেও মোগল সেনারা এসব থেকে দূরেই ছিল। এর আগে মীর কাসিম 1763 5ই সেপ্টেম্বর উদয়নালার যুদ্ধে মেজর অ্যাডামের কাছে পরাজিত হন। 1764 মে মাস থেকেই মেজর কার্নাকের নেতৃত্বে পাটনায় ব্রিটিশ ও দেশীয় বাহিনী জড়ো হতে শুরু করে। জুন মাসে মেজর হেক্টর মুনরো দায়িত্ব নেন ও কড়া হাতে ব্রিটিশ বাহিনীকে একটা শৃঙ্খলার মধ্যে ফিরিয়ে আনেন। 23 তারিখে দিনের বেলা যুদ্ধে সম্মিলিত বাহিনীর বনিবনার অভাব দেখা যায়, যে কারণে মাত্র 7,000 সৈন্য নিয়ে বিরোধী পক্ষের 50,000 সেনাকে মাত দেওয়া সম্ভব হয়। বিজিত সেনা এলাহাবাদের উদ্দেশ্যে যাত্রা করে। চুনারগড় অবরোধ করা হয়। মোগল রাজকীয় বাহিনীতে নেতৃত্ব দিয়েছিলেন মির্জা নজফ খান। ব্রিটিশ বাহিনীতেও ভাড়া করা সৈন্য ব্যবহৃত হয়েছিল, যাদের আনুগত্য বলে কিছুই ছিল না। সুজা যুদ্ধ শুরু করেন তোপধ্বনি সহকারে। এরপর ছিল তার 5,000 আফগান ঘোড়সাওয়ার, যারা কোম্পানির পদাতিক সৈন্যদের সাথে লড়বার জন্য উন্মুখ ছিল। ইংরেজ পদাতিক বাহিনী দুটি দলে সুসজ্জিত ছিল এবং তাদের বন্দুক বাহিনী আফগান অশ্বারোহীদের ঘিরে ফেলে। মুঘলদের মিশ্রিত অশ্বারোহী বাহিনী তেমন কোনো কাজেই আসেনি। কোম্পানি পক্ষে হতাহতের সংখ্যা ছিল 825 জন, যেখানে সম্মিলিত মোগল অশ্বারোহী বাহিনীতে হতাহতের সংখ্যা ছিল 67। কৌশিক রায়ের গবেষণা থেকে আমরা জানতে পারি মুনরোর বিজয় নিশ্চিত হতো না যদি না তিনি মোগল অশ্বারোহী বাহিনীর সহায়তা পেতেন। সুজা অশ্বারোহী ও গোলন্দাজ বাহিনীকে আলাদা আলাদা প্রয়োগ করেছিলেন, যা সংগঠিত কোম্পানির বাহিনীর সামনে টিকতে পারেনি। অযোধ্যা বাহিনীতে ভাড়া করা আফগান অশ্বারোহীরা বিশ্বাসঘাতকতা করে সুজার শিবিরেই লুটপাট চালায় এবং তারপর রণভঙ্গ দেয়। বক্সার ছিল একটি চূড়ান্ত যুদ্ধ। ইংরেজদের বিশ্বাসঘাতকতার প্রলোভনে রাজি হয়ে সুজাউদ্দৌলা যুদ্ধক্ষেত্র থেকে পলায়নের পথে গোলার আঘাতে নৌকা সেতু গুঁড়িয়ে দিলে মীর কাসিম এবং শাহ আলমের পরাজয় ত্বরান্বিত হয়। মীর কাসিম যুদ্ধক্ষেত্র থেকে পিছু হটলে মির্জা নজফ খান এবং সম্রাট শাহ আলম ইংরেজদের নিকট আত্মসমর্পণ করতে বাধ্য হন। বক্সারের যুদ্ধের পরবর্তী সময়ে আমরা যা দেখি তা এইরকম: মোগল বাদশাহ মেজর মুনরোকে বিজয়ের শুভেচ্ছা স্বরূপ খিলাত প্রদান করেন। বাংলায় ভ্যান্সিটার্ট ও মেজর কার্নাককেও খিলাত প্রদান করা হয়। 1765 22শে আগস্ট একটি ফরমান জারি করে কোম্পানিকে বিহার, বাংলা ও উড়িষ্যার দিওয়ানি বিনামূল্যের উপহার হিসেবে প্রদান করা হয়। রবার্ট ক্লাইভ এলাহাবাদের রাজকীয় দরবারে চুক্তি স্বাক্ষর করেন। সমৃদ্ধশালী সুবা বাংলার বিপুল পরিমাণ লোভনীয় সম্পদের উপর কোম্পানি এখন থেকে নিয়ন্ত্রণী ক্ষমতা লাভ করে। মুর্শিদাবাদের নবাবের দরবারে ব্রিটিশের প্রতিনিধি বসিয়ে দেওয়া হয়। ধীরে ধীরে 1772 খ্রিস্টাব্দের মধ্যে তিনি প্রকৃত প্রশাসনিক ক্ষমতার অধিকারী হয়ে বসেন। এইভাবে কোম্পানির পরোক্ষ শাসনের সাম্রাজ্যবাদী নীতি বাংলাতেই প্রথম শুরু হয়। তাই
বক্সারের যুদ্ধকে ভারতের ইতিহাসে একটি নির্ণায়ক যুদ্ধ হিসাবে ঐতিহাসিকেরা দেখে থাকেন। বক্সার যুদ্ধের সবচেয়ে অপমানজনক ভবিষ্যৎ ছিল 1765 সালে লর্ড ক্লাইভ এবং পরাজিত মোগল সম্রাট শাহ আলমের মধ্যে স্বাক্ষরিত হওয়া এলাহাবাদ চুক্তি। এর ফলে ক্লাইভ বাংলার প্রথম গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং মুঘল সম্রাটকে বছরে মাত্র 26 লক্ষ টাকা ভর্তুকি প্রদানের পরিবর্তে ইংরেজরা দখল করে নেয় বর্তমান বাংলা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তরপ্রদেশের রাজস্ব আদায়ের অধিকার বা দেওয়ানি। বক্সারের যুদ্ধ বাংলা তথা ভারতবর্ষের মাটিতে ইংরেজ রাজত্বের ভিত্তিপ্রস্তর স্থাপন করে। এরপর ইংরেজরা একে একে দখল করে নেয় অযোধ্যা, বেনারস, এলাহাবাদ এবং পরবর্তীতে ভারতবর্ষের সম্পূর্ণ পূর্বাঞ্চল। কয়েক বছর পর ইংরেজরা সম্রাটকে ভর্তুকি দেওয়াও বন্ধ করে দিলে মোগলরা ইংরেজদের দাসে পরিণত হয়ে যায়। স্বাধীন ভারতের শেষ সূর্য এভাবেই ধীরে ধীরে অস্তমিত হয় বক্সারের যুদ্ধের পরবর্তী অধ্যায়ে। শুরু হয় কোম্পানি বাহাদুরের শাসন, আর এর সঙ্গেই সৃষ্টি হল ভারতীয় উপমহাদেশের ঔপনিবেশিক ইতিহাস।